নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কষ্ট করে এসছেন আজকের এই সংবাদ সম্মেলনকে সফল করবার জন্য। তাদের সবাইকে কৃতজ্ঞতা, বিশেষ করে নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান সন্তোষ ফারজানার প্রতি কৃতজ্ঞতা যুগ্ম মহাসচিব ওয়াজিদ রানা এবং আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন জাতীয় শ্রমিক ধারার কেন্দ্রীয় আহ্বায়ক এবং নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সদস্য জনাব বাবুল মিয়া। এছাড়া উপস্থিত হবেন আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক ধারার সদস্য সৈয়দ আহমেদ ফারুক। আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের সংবাদ যোদ্ধা যারা উপস্থিত রয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, যারা তাদের সকল কাজের মূল লক্ষ্য রেখেছেন দেশ, মানুষ, মাটির সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সংবাদ সম্মেলনের মূল বিষয়, প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডক্টর ইউনূস সহ তার পারিষদ বর্গের সকল সদস্যের সম্পদের সুষ্ঠু তদন্ত, কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং তারা যদি অপরাধী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদেরকে বিচারের আওতায় আনবার দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। কেন এই সংবাদ সম্মেলন করছি সেটা একটু আপনাদেরকে বলে রাখি। আমরা কিন্তু ইউনূস 8 আগস্ট যখন শপথ নিয়েছেন সেই দিনই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, আমাদের আপনারা ফুটেজগুলো দেখলে পাবেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছিল, আমরা তখন বলেছিলাম এটা হবে একরকমের উদ্ভট কূট এবং সে উদ্ভট কূটের পিঠেই কিন্তু আমরা 19 মাস কোনো না কোনো ভাবে থাকতে বাধ্য হয়েছি। কখনো তিনি আমাদেরকে দেখিয়েছেন আমেরিকার হাইকোর্ট, কখনো দেখিয়েছেন উন্নত বিশ্বের হাইকোর্ট, কখনো দেখিয়েছেন তিনি অনেক বড় নোবেল লরিয়েট, এটার হাইকোর্ট। কিন্তু বাস্তবত হচ্ছে আগে তো তলাবিহীন ঝুড়ি ছিল, গত 19 মাসে আমাদের তলাও নাই, চারপাশে যে জ্বালা থাকে, চারপাশে ঝুড়ির যে জ্বালা সেটাও নাই। আমরা এখন শূন্যের উপরে বাংলাদেশ। এই শূন্যের উপরে বাংলাদেশ আমাদেরকে রেখে তিনি যে চলে গেলেন এবং গিয়ে তিনি কোথায় বসলেন? গ্রামীণ ব্যাংকে, যেটা তার পৈতৃক সম্পত্তির মতো করে তিনি আগলে রেখেছেন। সেখানে তিনি কোটি কোটি টাকা বিভিন্নভাবে গচ্ছিত করেছেন এবং আমরা কিন্তু দেখেছি ডক্টর ইউনূস বাংলাদেশকে ভালোবাসবার চেয়ে, বাংলাদেশের মানুষকে ভালোবাসবার চেয়ে তিনি তার গ্রামীণ ব্যাংককে বেশি ভালোবেসেছেন। যে কারণে গ্রামীণ ব্যাংকের চারপাশে দেখবেন যে বিভিন্ন ধরনের বলয় তিনি তৈরি করেছেন এবং সেই বলয়ের সর্বশেষ নমুনা হচ্ছে তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে তারপর সেই প্রোটোকল নিয়ে গ্রামীণ ব্যাংকে তিনি যান, অফিস করেন। কিন্তু তিনি তো ভিভিআইপি এই সম্মান নিয়ে, এই প্রোটোকল নিয়ে তার গ্রামীণ ব্যাংকে অফিস করবার কোনো রকমের কথা দেননি, কিন্তু তিনি সেটাই করছেন। এমন পরিস্থিতিতে আপনারা দেখছেন গণমাধ্যমগুলোতে আমাদের যে বক্তব্য, নতুন ধারা বাংলাদেশ এনডিবি নেতাকর্মীদের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিফলন 19 মাস পরে এসে আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা 19 মাস ধরে বলেছি, 19 মাস পরে এসে সেটা দেখতে পাচ্ছি। কয়েকজন শুরু, প্রথম আলো কিন্তু বলছে না। কেন বলছে না? কারণ তিনি তো তাদেরই লালিত পালিত, যে কারণে বলছে না। কিন্তু আমরা মনে করি সকল গণমাধ্যমেরই এক চিন্তার জায়গায় থাকা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ চিন্তা থেকে বেরিয়ে আসবার কারণেই কিন্তু আমরা দেখেছি নাঈমুল ইসলাম খানের সকল গণমাধ্যম আজকে বন্ধ হয়ে গেছে। আমরা মনে করি বাংলাদেশকে যারা হৃদয়ে রাখবেন না তারাই ধ্বংস হবেন। এবং অতীতে অনেক ক্ষমতাধর কিন্তু ধ্বংস হয়েছে। খন্দকার মুস্তাকের মতো ক্ষমতাধরও কিন্তু বাংলাদেশের মাটিতে ধিকৃত হয়েছে, নিন্দিত হয়েছে। এটা ভুলে গেছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক, ভুলে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, ভুলে গেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ভুলে গেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব। কেন ভুলে গেছেন? কারণ তাদের চোখে এখন কাঠের চশমা পরানো হয়েছে, আর সেই কাঠের চশমার নাম হচ্ছে ফ্যাসিজম। এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করেছি। গত 13 বছর ধরে আমরা কিন্তু রাজপথে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও থাকবো। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলবার অপরাধে গণমাধ্যমগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, তার বিরুদ্ধে কথা বলবার অপরাধে 29 ডিসেম্বর 2025 আমার উপরে নেককারজনক হামলা হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগ করতে যাওয়ার পর পুলিশ বলেছে আপনার অভিযোগ নেওয়া যাবে না। ইউনূসের সময় আমরা অন্তত এটা পেয়েছি যে আমার মতো একজন সংবাদকর্মী, একজন রাজনৈতিক কর্মীর অভিযোগ তারা নেননি।
তারা বলেছেন আপনার অভিযোগ নেওয়া যাবে না। আমরা তখন আর কি করবো, নিরুপায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। বাংলাদেশের গণমাধ্যমগুলো এতটাই ভীত ছিল ইউনূসের আমলে যে কেউ আমার উপরে হামলা হয়েছে এই সংবাদের সটাও উচ্চারণ করেনি। বিদেশি গণমাধ্যম আমার সংবাদ, আমার আহত হওয়ার সংবাদ, আমার এই ভয়ঙ্কর যে পরিস্থিতির সংবাদ বিভিন্ন গণমাধ্যম, দেশের বাইরের গণমাধ্যমগুলো প্রচার করেছে, কিন্তু তারা করেননি। আর ছোটখাটো আপনাদের মতো যারা সত্যিকার অর্থে চিন্তা করেন, দেশটাকে লালন করেন, তারা সাহসের সাথে বুক চিতিয়ে এই কথাগুলো শেয়ার করেছেন, এই কথাগুলো উপস্থাপন করেছেন। ছোটখাটো এই কারণে বলছি যে বড় গণমাধ্যমগুলো তো আমাদেরকে সব সময় গত 54 বছর ধরে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের মধ্যে রেখেছেন। চালের দাম বাড়লে গণমাধ্যম কথা বলে না, ডালের দাম বললে গণমাধ্যম কথা বলে না। এমন পরিস্থিতিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন আমরা করতে বাধ্য হয়েছি। গত 19 মাস যেই প্রক্রিয়াতে বাংলাদেশ চলেছে, একই প্রক্রিয়ায় কিন্তু বাংলাদেশ চলছে। হ্যাঁ, তারেক রহমান সকালে 7টার সময় যান, 8টার সময় যান, তাতে কি হয়েছে? জাতির চালের দাম কমেছে, ডালের দাম কমেছে, আমাদের যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেটা কি কমেছে? কমেনি তো। কেন? কারণ ডক্টর ইউনূস এমন একটা বলয় তৈরি করেছেন যে বলয়ের মধ্যে বাংলাদেশ চারপাশ থেকে আটকানো অবস্থায় রয়েছে। সেই চারপাশটা কি? ডিপ স্টেটের গল্প আপনারা শুনেছেন নিশ্চয়ই। সেই ডিপ স্টেটের গল্প যারা ফেলেছেন তারা এই বলয়টা তৈরি করেছেন। তারা এই চালের দাম যারা বাড়ায়, ডালের দাম যারা বাড়ায়, যারা তেলের দাম বাড়ায়, তাদের সিন্ডিকেটের প্রতিনিধিত্ব করছেন সংসদে এবং সংসদের বাইরে। যে কারণে আপনারা দেখবেন, আমাদের নেতৃবৃন্দ বলবেন, আমি জাস্ট এতটুকু একটু বলে রাখছি যে ঈদের দিন ঢাকা শহরে 4.5 লক্ষেরও অধিক ভাসমান, নদী ভাঙন কবলিত, ড্যান্ডিখোর, অনাথ এবং নিরন্ন মানুষকে রেখে আমরা দেখলাম এই ভদ্রলোক যিনি মেয়র হতে চান ঢাকা দক্ষিণের, তার নাম বলতে আমাদের ঘৃণা হয়, তারপরে বলি সজীব ভুইয়া। সজীব ভুইয়া পারিবারিকভাবে করাপ্টেড, তার বাবা করাপ্টেড, তার মা করাপ্টেড, তার খালা করাপ্টেড, তার খালু করাপ্টেড। সেই করাপ্টেড পরিবারের সন্তান করাপশনের মধ্য দিয়ে আমরা দেখলাম ঈদ র্যালি করলো। ভাই, 4.5 লক্ষ মানুষের মুখে একবেলা খাবার যদি তুলে দিতেন, তাও বুঝতাম যে আপনারা দেশপ্রেমী, আপনারা সত্যিকার অর্থে বৈষম্য দূর করতে চান, আপনারা সত্যিকার অর্থে স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বকে ধারণ করেন, লালন করেন, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেন। কিন্তু আমরা তো তা দেখিনি। তাহলে এই সজীব ভুইয়ার মতো আপনি আদিলুর রহমান খান বলেন, খলিলুর রহমান বলেন, আপনি রেজওয়ানা হাসান বলেন, ফাউজুল কবির খান বলেন, আপনি আসিফ নজরুল বলেন, আপনি যার কথা বলেন, উপদেষ্টা পর্ষদের প্রতিটা সদস্য করাপ্টেড ছিলেন। এটার সুষ্ঠু তদন্ত আমরা চাই তারেক রহমানের সরকারের কাছে। শুধু সকাল 7টার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেই কিন্তু জাতি উদ্ধার হয়ে যাবে না। জাতি কিন্তু শৃঙ্খলাবদ্ধ, তাদের হাতে শৃঙ্খল পরিয়ে দিয়ে গেছেন ডক্টর ইউনূস, তাদের মুখে শৃঙ্খল আটকে দিয়ে গেছেন ডক্টর ইউনূস। 285 জন সাংবাদিক জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে এখন কারাগারের অন্ধ প্রকাশ্যে প্রহর গুনছে কখন জামিন পাবেন। শ্যামল দত্তের মতো মানুষ আজকে কারাগারের অন্ধকারে। আপনারা তো এই বিষয়গুলোকে নোটিশ করছেন না। এমন পরিস্থিতি কেন হয়েছে? কারণ ডক্টর ইউনূস চেয়েছেন তার বিরুদ্ধে যেন কেউ কথা না বলে। যে কারণে আনিস সাহেবের মতো মানুষকে আমরা দেখেছি বছরের পর বছর বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত হতে হয়েছে এবং সর্বশেষ তাকে কারাগারের ঘানি পর্যন্ত টানতে হয়েছে। এমন একটা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, দয়া করে আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাদের যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমের কল্যাণে যেন আমরা সাধারণ মানুষের কাছে বার্তাগুলো পৌঁছতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তার কাছে যেন বার্তাটা পৌঁছতে পারি, যে তিনি যেন অন্তত এই ব্যাপারে সচেষ্ট হন। বন্ধুরা আমার, আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শুরুতেই কথা শুনবো বসুন্ধরা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, তিনি আপনাদেরকে লিখিত বক্তব্য শোনাবেন এবং এরপরে ওয়াজেদ রানা বলবেন। শেষে আপনাদের প্রশ্ন উত্তর সহ আমি বক্তব্য দেব। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা। প্রারম্ভিক আলোচনা আপনাদেরকে উপস্থাপন করলাম শান্তা ফারজানা, এই পর্যায়ে
বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা নতুন ধারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় বিজয় মিলনায়তনে উপস্থিত হয়েছি। এই শুক্রবারের দিনে আরাম আয়েশকে ত্যাগ করে যে সকল সংবাদ ভাইয়েরা এবং বোনেরা আমাদের কার্যালয়ে এসেছেন, সবাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের প্রিয় মানুষ, আমাদের চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক রানা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আমাদের ওয়াজেদ রানা ভাই অসুস্থ থাকা সত্ত্বেও তিনি চলে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাস যে উপদেষ্টাদের বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখেছি। আজকে নতুন ধারা বাংলাদেশ প্রত্যেকটা উপদেষ্টার কর্মফল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তাদের বিচারের জন্য আমরা দাবি জানাবো। আমরা প্রথমেই আনতে চাই স্বাস্থ্য উপদেষ্টার কথা, সেই নূরজাহান বেগম উনার কথা। দেখেন 2024-এর যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন কিন্তু কি ছিল? কোটা থাকবে না, বৈষম্য থাকবে না। এই কোটার ঘাড়ে চেপে কিন্তু হামাগুড়ি দিয়ে ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন, আরো অনেকেই উপদেষ্টা হয়েছেন। এক একটা সমন্বয় ফুলে ফেপে বিশাল মোটা হয়ে গিয়েছে। আমরা সবাই ছাড় পোকা দেখেছি না? ছাড় পোকা একদম পাতলা চিকন থাকে, কিন্তু যখন রক্ত খায় মানুষের, তখন এক একটা ছাড় পোকা ফুলে ঢোলের মতো হয়ে যায়। এই সমন্বয়গুলো, এই উপদেষ্টাগুলো যাদের চাপা ভাঙা ছিল, যাদের কিছু ছিল না, গায়ে মাংস ছিল না, যাদের ফকিরের মতো দেখা যেত, টোকাইগুলো 18 মাসে এক একটা ফুলে ফেপে এই বিশাল মোটা হয়ে গেছে। মানুষের কষ্টের টাকা খেয়ে তাদের পেট এবং পিঠ এত বেশি মোটা হয়েছে যে এদেরকে আর আমরা রাজপথে খুঁজে পাইনি। অথচ সেই কোটা করতে করতে বান্ধবী কোটাতে নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন ইউনূস সাহেব। এই বান্ধবী কোটায় বসা এই ভদ্র মহিলার কোনো যোগ্যতাই ছিল না স্বাস্থ্য উপদেষ্টায় বসা। আপনি জিজ্ঞেস করতে পারেন কি তিনি কি অশিক্ষিত? না, তিনি অশিক্ষিত ছিলেন না, তিনি তো ব্যাংকার ছিলেন। তার তো কর্ম ছিল সব ডেবিট ক্রেডিট টাকা পয়সা নিয়ে। তো উনি স্বাস্থ্যের কি বুঝবেন? যিনি হাঁচি দিলে কাশি দিলে সিঙ্গাপুরে দৌড়ে যেতেন, তার তো স্বাস্থ্য নিয়ে বোঝার কিছু ছিল না। কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছিল এই স্বাস্থ্য উপদেষ্টা খাতে, যে কারণে আমরা দেখলাম যে সম্প্রতিকালে বাচ্চারা হামের মতো একটা ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে বিছানায় ধুকে ধুকে মারা যাচ্ছে অসংখ্য বাচ্চা। সন্তান হারিয়ে বাবা মা কাঁদছে। এখন কোন এক অথর্ব মন্ত্রী বলছে যে 8 বছর আগে বিগত সরকার টিকা দেয়নি, এই জন্য এখন বাচ্চাদের এই অবস্থা। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন থাকবে যে এখন তো হাসপাতালে সরকারি রিপোর্ট অনুযায়ী যে সকল শিশু আক্রান্ত হয়েছে তার 65% কিন্তু 6 মাসের কম বয়সী। তাহলে 6 মাসের একটা বাচ্চাকে 8 বছর আগে আপনি টিকা করতে দিবেন? 1 বছরের একটা বাচ্চাকে 8 বছর আগে টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। বিশ্ব রিপোর্ট অনুযায়ী 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার টিকা দিয়েছিল। মন্ত্রী বলছেন 2020 সালে নাকি আওয়ামী লীগ সরকার টিকাই দেয়নি, কারণ তখন করোনা ছিল। কিন্তু বৈশ্বিক রিপোর্ট বলছে 2020 সালে এই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ক্যাম্পেইন হয়েছিল হামের টিকার জন্য ডিসেম্বর মাসে। তাহলে ইচ্ছা করলে তো আমরা কাদা ছড়াছড়ি করতে পারবো না। এই কাদা ছড়াছড়ি করার জন্য তো আপনাদেরকে চেয়ারে বসানো হয়নি, আপনারা সমাধান করবেন। আর এই স্বাস্থ্য উপদেষ্টা যে নূরজাহান, তার বিচার আমরা চাই, কারণ তিনি এখন ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছেন। আপনার টাকা, আমার টাকা, আর আমাদের স্বাস্থ্য খাতে যে সকল বাজেট দেওয়া হয়েছিল সেই টাকা খেয়ে। এরপর আমাদের আরেকটা চলমান সংকট কিন্তু এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জ্বালানি তেলের সংকট। আমরা পেট্রোল পাম্পে গেলে বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ পাচ্ছি। আমরা
দেখছি যে লাইন, লম্বা লাইন, 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বাইক, গাড়ি, অনেক জায়গায় তেল নাই, তেল নিতে গেলে 200 টাকা তেল দিচ্ছে, 300 টাকা তেল দিচ্ছে, আবার সরকার এখন করতেছে, কখন বলছেন ফুয়েল কার্ড লাগবে, কখন অমুক তমুক। কিন্তু এই যে জ্বালানি সংকট, এই জ্বালানি সংকটের জন্য আমরা আমেরিকা আর ইরান যুদ্ধকে দায়ী করছি। বাংলাদেশের 20 কোটি জনগণের 40 কোটি চোখ হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে আছে। কিন্তু আমাদের বুঝতে হবে পেট্রোল আর অকটেন বাংলাদেশেই উৎপাদিত হয়। পেট্রোল কোনোভাবে বিদেশ থেকে কখনো আমদানি করা হয় না। অকটেনও আমাদের দেশে উৎপাদন করা হয়। যে প্রাকৃতিক গ্যাস, ওই প্রাকৃতিক গ্যাসকে পরিশোধন করেই তো পেট্রোল আর অকটেন আসে। তাহলে আমরা হরমুজের দিকে তাকিয়ে আছি কেন? বাংলাদেশের তো বিভিন্ন সময় এই ধরনের সংকট দেখা দেওয়ার একটা সমস্যা ছিল। পৃথিবীতে বিভিন্ন ঘটনা ঘটেছে, অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু আমাদের দেশে তেলের এত ঘাটতি আমরা কখনো দেখিনি। 2026 সালে তেলের জন্য যে হাহাকার, আসলে 2024 এবং 25 অর্থ বছরে যে অকটেন 5 লাখ টন চাহিদা, অকটেনের 5 লাখ চাহিদার বিপরীতে দেশীয় পর্যাপ্ত পরিমাণে উৎপাদন ছিল না। ইউনূস সরকার এই জ্বালানি তেল তারা উৎপাদন করেনি। উপরন্তু 3 লক্ষ টন অকটেন তারা বিদেশ থেকে আমদানি করেছে, যেই অকটেন আমার দেশে উৎপাদিত হয়। এই যে 2024 এবং 25 অর্থ বছরে জ্বালানি তেল, অকটেন, পেট্রোল উৎপাদন না করার কারণে এই 26 বছরে এসে জ্বালানি তেলের এত সংকট দেখা দিয়েছে। এবং সেই সাথে যে সকল জামাতি নেতারা পেট্রোল পাম্পের মালিক, তারা কি করেছে? তারা তেল মজুত করে রেখেছে 2 টাকার তেল 20 টাকায় বিক্রি করার প্রত্যাশায়। আমরা তো গণমাধ্যমে দেখেছি যে পেট্রোল পাম্পের যে সমস্ত মালিক, তারা পেট্রোল পাম্প বন্ধ করে রেখেছে। অনেকে তাদের বিছানার নিচে লিটার লিটার তেল, বাড়ির ছাদের যে পানির ট্যাঙ্ক, সেই পানির ট্যাঙ্কের ভিতরে তেল জমা করে রেখেছে, তাই না? তাহলে এদেরকে ধরে সরকার বিচার করতে হবে, ব্যবস্থা নিতে হবে এবং উৎপাদন খুব দ্রুত গতিতে উৎপাদন করতে হবে। যে জিনিস আমার দেশে উৎপাদন করা যায়, সেই জিনিসের জন্য আমার কোন দিকে তাকিয়ে থাকার দরকার নাই। আর তাছাড়া দিল্লি না ভারত, দিল্লি না ভারত করতে করতে যারা গলা ফাটিয়ে ফেলে, তাদেরকে বলবো এখন তো ভাই ডিজেল আসে ভারত থেকে, তাহলে আপনারা পায়ে হেঁটে চলবেন, কোনো বাসে গাড়িতে কিছুতে উঠবেন না। কারণ ভারত থেকে তো ডিজেল আসতেছে। দিল্লি না ভারত করতে করতে তো জীবন শেষ করে ফেলছেন। হ্যাঁ, মানুষকে ভুল বুঝিয়েছেন। আরে দিল্লি না ভারত বলেন দিনে, কিন্তু রাত্রেবেলায় তো ভারত থেকে চালটা আসে আমার দেশে। ভারতে যেই ডালটা গরু খায়, মুগ ডালটা গরু খায়, ওটা আমার দেশে আমার মায়ের হাঁড়িতে রান্না হয়। তাহলে আর বলে লাভ নেই যে দিল্লি না ভারত। দিল্লি না ভারত বলতে বলতে, দিল্লি না ঢাকা বলতে বলতে সার্জিসের বাবাকে চিকিৎসার জন্য এখন দিল্লিতে পাঠানো হয়েছে। তাহলে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে স্লোগান দেওয়ার কোনো অর্থই নেই। তারপর আমাদের আরেকজন উপদেষ্টা ছিলেন রেজওয়ানা আপা। আমরা সবাই তাকে চিনতাম পলিথিন আপা নামে, যিনি দীর্ঘ 18 মাস পলিথিন করতে করতে গলা ফাটিয়ে ফেলেছেন। কিন্তু পলিথিনের বিকল্প তিনি আমাদের একটা সুতাও দিতে পারেন। আমরা মাছ, মাংস সবকিছু পলিথিনে আনছি, 2 টাকার কাঁচামরিচ কিনলেও পলিথিনেই এনেছি। কিন্তু উনি আমাদেরকে শুধু বলেছেন পলিথিন ব্যবহার করা যাবে না, এটা হয় সেটা হয়, বিভিন্ন রোগের কথা তিনি দেখিয়েছেন। এবং এসব পলিথিনের কথা বলতে বলতে তিনি কি করলেন, আমাদের সেন্ট মার্টিনে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে সেখানে জনসাধারণের যাতায়াত বন্ধ করে দিলেন। ইউনূস সরকারের আমলে আমাদের দেশে এই সেন্ট মার্টিনে জনসাধারণের যাওয়া বন্ধ করে দিয়ে তারা ওখানে বৈদেশিক ঘাঁটি বানানোর জন্য একটা পায়তারা করেছে। এই রিজওয়ানা ম্যাডাম তিনি কি বলেছেন,
এই যে ভোলাগঞ্জে যে সাদা পাথর, এই সাদা পাথর যে লুটপাট হলো, তিনি বলেছেন আমি দায়িত্ব নিলেও দায় নিতে পারবো না। তিনি কোনো দায় নিতেই চাননি। পাথর দেদারসে গিয়েছে এবং বেশিরভাগ সময় বিভিন্ন রকম পরিবেশের ক্ষতি হয়েছে, আর তিনি শুধু সংবাদ সম্মেলন করেছেন, সুযোগ পেলে বলেছেন আপনারা হর্ন বাজাবেন না। আর আমাদের পিছনে হর্ন বাজাতে বাজাতে আমাদের পুরো দেশটাতে হর্ন বাজিয়ে দিয়ে তিনি চলে গিয়েছেন। তার উপস্থিতিতে এই চট্টগ্রাম বন্দর চুক্তি হয়েছে। তার যে সংগঠন বেলা, সে বেলা কোটি কোটি টাকার বাণিজ্য করে ফেলেছে। তিনি গুলশানের মতো জায়গায় জমি দখলের সাথেও জড়িত ছিলেন। মানুষ বলে আপনি যদি কিছু না করেন তাহলে মানুষ কখনো কি করবে না, আপনার নামে কথা বলতে যাবে না। যা রটে তার সামান্য হলেও ঘটে, এ কারণেই মানুষ বলে। এখন আমরা বলবো এই যে উপদেশটা পলিথিন আপা, তাকে এখন ধরে একটু প্রশ্ন করা হোক, উনি যে আমাদের এত যন্ত্রণা দিয়েছেন, সেই যন্ত্রণা কেন দিয়েছেন? ইউনূস সরকারের আরেকজন উপদেষ্টা, খুব টকশো ব্যক্তিত্ব, সেই উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল সাহেব। আইন ও বিচারের বিভাগের উপদেষ্টা ছিলেন তিনি। অথচ তার আমলে ধর্ষণ মামলা 2024 সালে 6,000 ধর্ষণ মামলা জমা হয়েছিল। 2025 সালে 8,000 ধর্ষণ মামলা জমা হয়েছিল। এটা তো শুধু গণমাধ্যমের রিপোর্ট। বেশিরভাগ মানুষই ধর্ষিত হলে, নির্যাতিত হলে, অত্যাচারিত হলে থানায় যেতে চায় না, কারণ গিয়ে তো লাভ নেই, কেউ তো আসলে কোনোভাবে কোনো সুযোগ পাবে না, উপরন্তু থানা থেকেও হয়রানি হয়ে তারা ফেরত আসবে। এই কারণে ধর্ষণ মামলা যদিও 6,000 বলে, নতুন ধারা বাংলাদেশের মতে এটা দ্বিগুণ, কিন্তু কোনো ধর্ষণ মামলারই কোনো সুরাহা করতে পারেননি এই আসিফ নজরুল সাহেব। এমনকি যে মাগুরার আসিয়া মারা গিয়েছিল এবং এই আসিফ সাহেব চড়া গলায় বলেছিলেন এখনই সেই হিট্টু শেখকে তিনি কবরে পাঠিয়ে দিবেন, কিন্তু সেই হিট্টু শেখের মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরও আজও সেই রায় কার্যকর হয়নি। এমন অথর্ব যে উপদেষ্টা, এই উপদেষ্টা সব সময় আমরা দ্বিমুখী ব্যক্তিত্বটাই দেখেছি। এই অথর্ব লোক উপদেষ্টা হিসেবে বসার আগে বলেছেন যে ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে, কিন্তু 18 মাসে 26 লক্ষ কেন, 26টা লোকও তিনি বাংলাদেশে দেখাতে পারেননি। সারাদিন তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, মানুষকে উস্কে দিয়েছেন, বলেছেন ভারত আমাদের দেশকে গিলে খাচ্ছে, হাসিনা আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, ভারতে যাওয়া যাবে না, ভারতে আসা যাওয়া সব রাস্তা বন্ধ, ভারত বেঈমান, ভারত খারাপ। কিন্তু আবার ভারতীয় হাই কমিশনে যখন তাকে দাওয়াত দেওয়া হলো, তখন তিনি ঠিকই ভারতের রিপাবলিক দিবস পালন করতে ভারতের হাই কমিশনে সস্ত্রীক চলে গেলেন। এই দ্বিমুখী ব্যক্তিত্বর জন্ম কোথা থেকে হয়েছে জানেন? জামাত এর ব্যক্তির জন্ম দিয়েছে। এর যে টকশো, বড় বড় বুলি জামাতের টকশো টাকা দিত, কারণ সে গিয়ে জামাতের পক্ষে কোনো না কোনো ভাবে কথা বলতো। দেখেন জাহানারা ইমাম যে আছেন, আমরা সবাই তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। এই জাহানারা ইমাম বলেছিলেন এই আসিফ নজরুলকে যেখানে দেখবে, আমার বাড়ির সামনে যদি দেখো তাহলে জুতা দিয়ে বাড়ি দিবে। কেন জানেন? কারণ যে মনে আছে 2013 সালে গণ আদালতের কথা, যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার সময় গণ আদালত গঠিত হয়েছিল এবং এই গণ আদালতের সময় তো আসিফ নজরুল এখানে ছিলেন। এর পরবর্তী সময়ে গণতদন্ত কমিশন গঠিত হয়েছিল। ওই গণতদন্ত কমিশনে এই আসিফ নজরুল সচিব হিসাবে ছিলেন, কিন্তু তিনি পরবর্তীতে জাহানারা ইমামের কাছে গিয়ে বলেছেন যে কমনওয়েলথ স্কলারশিপ তাকে দেয়া হবে না যদি তিনি এই আন্দোলনে থাকেন। এটা বলার পরে সারা বাংলাদেশে আসিফ নজরুল সাহেবকে আর কেউ খুঁজে পায়নি।
তিনি যুদ্ধাপরাধীদের যে সকল তথ্য ছিল, কমিশনে যে সকল তথ্য ছিল, সকল তথ্য উপাত্ত নথিপত্র সব নিয়ে তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন স্কলারশিপের নামে। এবং সব সময় তাকে জামাতিরা সহযোগিতা করতো। কিভাবে? টকশোতে যদি কোনো মিডিয়া ব্যক্তিত্ব কথা বলতে যায় তাহলে তাকে সম্মানী স্বরূপ 3-4 হাজার টাকা দেওয়া হয়। কিন্তু জামাত উল্টা চ্যানেলগুলোকে 25,000 থেকে 30,000 টাকা করে দিত আসিফ নজরুলকে টকশোতে নেওয়ার জন্য। এই আসিফ নজরুলের জন্মদাতা কিন্তু এই জামাত। এখন যখন তিনি উপদেষ্টা হয়েছিলেন তখনও কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এর বিচারের করাটা উচিত হয়নি, এর পক্ষে তার আমরা বিভিন্ন কথা শুনেছি। তারপর দেখেন আরেকজন উপদেষ্টা সজীব ভুইয়া, তার কথা কি বলবো, যার চোয়াল লাগানো ছিল 2 দাঁতের সাথে, যাকে দেখলে বোঝাই যেত যে তার শরীরে কোনো মাংসই নাই, অথচ সেই সজীব ভুইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এই 18 মাসে। প্রাডো গাড়ির থেকে নামে হাজার হাজার টাকা দামের জুতা আর পাঞ্জাবি পরে, তার বাবার নামে সে ঠিকাদারির লাইসেন্স নিয়েছিল। তাকে সাংবাদিকরা ধরলে সে তখন বিভিন্ন ছলাকলা করেছে। তাকে যখন বিমানবন্দরে তার ব্যাগ চেক করা হয়েছিল, তার ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। কেউ তাকে তখন প্রশ্ন করেন যে আপনার ব্যাগের ভিতরে ম্যাগাজিন গুলো কোথেকে আসলো। উপদেষ্টার পিএস মোয়াজ্জেম হোসেন সাহেব শত শত কোটি টাকার দুর্নীতি করেছিল। এই মোয়াজ্জেম সাহেব এবং এই সজীব ভুইয়া দেশের থেকে যেন যেতে না পারে। এই কোটি কোটি টাকা কোথায়, এই টাকার হিসাব বাংলাদেশের মানুষ জানতে চায়। কারণ এই টাকা তো আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা। এই টাকা নিয়ে তো কেউ চলে যেতে পারবে না। আপনারা বলছেন অমুক সরকার অর্থ পাচার করেছে, তমুক সরকার অর্থ পাচার করেছে, আপনারা তো অনেক অর্থ পাচার করেছেন, কোটি কোটি টাকা অর্থ পাচার করে দিয়েছেন। আপনার পিএস করলো আর আপনি জানেন না, তা তো হবে না। বাংলাদেশের মানুষ তো ঘুমায় না, যা আপনি যা বলবেন, যা বুঝাবেন তাই। তার উপর তিনি কি বলছেন নিজেকে বাঁচানোর জন্য, যে ডিপ স্টেট নাকি 2029 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। তাহলে সজীব সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডিপ স্টেট কে, কারা, কোন রাষ্ট্র, কোন প্রতিষ্ঠান, সেটা আপনি জানেন? তাহলে তো অনতি বিলম্বে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাকে 2টা গরম ডিম দিতে হবে। 2টা গরম ডিম দিলে বের হয়ে যাবে ডিপ স্টেটের সাথে কারা জড়িত, কারা তাকে এত কোটি কোটি টাকার রাস্তা দেখিয়েছে। 2 দিনের টোকায় কিভাবে এত টাকার মালিক হলো সেটা তো জনগণ জানতে চায়। আপনার আমলে গান গাওয়ানা হারাম, একদল বাউলদের কান ধরে টানে, বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলে। তাহলে ঈদের দিন যে আপনি কাওয়ালি গান গেলেন, সেটা আর কিছু হলো না। আরে যে বাংলাদেশে মানুষ রাস্তায় ঘুমায়, প্রতিবন্ধী মানুষ রাজপথে বসে থাকে, সেই লোকটা জানে না পর্যন্ত কখন সূর্যোদয় হয় আর কখন সূর্যাস্ত হয়। সেই দেশের মতো জায়গায় আপনি কোটি কোটি টাকা খরচ করে কাওয়ালি গান গান, আর সেই কাওয়ালির অনুষ্ঠানে অথর্ব কতগুলো এসে টাকা ছড়ায়। এভাবে আমাদের দেখতেও লজ্জা লাগে, যেন নাচনেওয়ালি গাইলেওয়ালি টাকা দিচ্ছে আপনাদেরকে। নোংরা লাগে। যে দেশে মানুষ খেতে পায় না, সেই দেশে নাচ গান এভাবে প্রকাশ্যে, যে টাকাটা খরচ করেছিলেন কাওয়ালি গানের পিছনে, সেই টাকা তো মানুষকে দিতে পারতেন। নতুন ধারা বাংলাদেশ তো ঈদের দিন সকালে গরিব মানুষদেরকে খাইয়েছে। এখানে আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী ভাসমান মানুষদের জন্য সবসময় চেষ্টা করি। আমাদের কোনো বিকাশ নাম্বার নাই যে বিকাশ নাম্বার দিয়া বলবো যে টাকা পাঠান। আমরা আমাদের কষ্টের টাকা মানুষের জন্য ব্যয় করি। যদি একজন মানুষও ভালো থাকে তাহলে শান্তা ফারজানা ভালো থাকবে, এটাই আমরা চিন্তা করি। বর্তমান সময়ে একজন জঙ্গি তিনি মারা গিয়েছেন, আমরা তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু সত্য কথা বলতে হবে যে জুলাই জঙ্গি হাদি
তার নিজের বক্তব্য। কেন তাকে আমি জঙ্গি বলছি? হাদিকে জঙ্গি বলার কারণ হচ্ছে তার নিজের বক্তব্য ছিল কোট আনকোট যেখানে 24 আছে সেখানে 1971-এর প্রয়োজন নেই। হাদি নিজে বলেছিল বাংলাদেশে স্বাধীনতা দিবস বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই, শুধু 5ই আগস্ট এই দিবসটাই মানুষ পালন করবে। যে লোকটা দেশের বিরোধিতা করবে, দেশের স্বাধীনতার বিরোধিতা করবে, বিজয়ের বিরোধিতা করবে, আমরা তো তাকে অবশ্যই জঙ্গি বলব। এই হাদি এই জঙ্গিটাকে মেরে ফেলেছে তাদের নিজস্ব লোকজন। ঝুমা, সুরভি, জাবেদ, এদেরকে ধরে যদি আপনারা জিজ্ঞাসাবাদ করেন, রিমান্ডে নেন, তাহলে বেরিয়ে যাবে হাদিকে কে মেরেছে। আরে ফয়সাল সাহেব তো ওর দলের ওর সংগঠনের ডোনার ছিল, এবং তা না দিন রাত 24 ঘন্টা হাদি সাহেবের সাথে উঠতো বসতো। তাহলে ফয়সাল সাহেব তো যে কোনো উপায়ে তাকে চুপি চুপি মেরে ফেলতে পারতো। তা না করে এমন জায়গায় কেন গুলি করলো যে জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে এবং জনসমকক্ষে গুলি করলো হাদিকে। আবার গুলিটা এমন জায়গায় লাগলো যে চোয়াল দিয়ে কান দিয়ে বেরিয়ে গিয়েছিল। চোয়াল দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে গেলে কেউ মারা যায়? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটা দাবি জানাবো। এই দাবিটা হচ্ছে যে বাংলাদেশের যেই হাসপাতালে হাদি সাহেবের চিকিৎসা হয়েছিল সেখানে একটা তদন্ত টিম পাঠানো হোক। ওই তদন্ত টিম অনুসন্ধান করুক যে কি হয়েছিল, এবং সিঙ্গাপুরে যেই হাসপাতালে তার চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল এবং যে হাসপাতাল থেকে বলা হয়েছিল যে হাদি সাহেব মারা গেছে, ওই হাসপাতালে তদন্ত টিম পাঠানো হোক। আমরা বিশ্বাস করি তাকে মেরে ফেলা হয়েছে, কারণ হাদিকে মেরে ফেলতে পারলে, জনগণকে উস্কে দিতে পারলেই তো 2029 সাল পর্যন্ত ইউনূস সরকার থাকতে পারত এবং আরো বেশি লুটপাট করতে পারত। এবং হাদি হত্যাকাণ্ড সাথে জড়িতকে এটা সবচেয়ে ভালো করে জানে এমপি নাহিদ। কিভাবে জানেন? তিনি নিজে বলেছেন যে হাদি হত্যার সাথে পিপ এস্টেট জড়িত। তাহলে নাহিদ সাহেবকে নিয়ে রিমান্ডে নেন, তাহলে বেরিয়ে যাবে ডিপ এস্টেটের সাথে কে জড়িত, কারা জড়িত, কারা হাদিকে মেরেছে। তাহলে তো আর হাদির বিচার চেয়ে এত নাটকের দরকার হয় না। এটা তো একটা নাটক চলছে সারা দেশব্যাপী। হাসতে হাসতে হাদির কবরে যায়, কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে, আবার হাসতে হাসতে আসে, হাদিরে কবর দিয়া লুঙ্গি ডান্স নিয়ে নাচে। আমরা বাংলাদেশের মানুষ এরকম নাটক দেখতে চাই না। সর্বশেষ আমাদের দেশে যে মহান নেতা, একদল মানুষ ভেবেছিল আহারে বাংলাদেশে একজন ফেরেশতার মতো মানুষ এসে আমাদের দেশের হাল ধরছেন, সে হচ্ছেন নোবেল বিজয়ী ইউনূস সাহেব। আরে ইউনূস সাহেবকে তো আবার নোবেল দিতে হবে, কারণ এই এত এত শিশুকে উনি নিজের হাতে মেরেছেন। এত মব তার আমলে হয়েছে, এত চিন্তা, এত রাহাজানি, এত এত ডাকাতি, ধর্ষণ সব তার আমলে হয়েছে। 18টা মাস জনগণ 18 সেকেন্ডের জন্য শান্তিতে স্বস্তিতে থাকতে পারেনি এই ইউনূস সাহেবের জন্য। এই ইউনূস সাহেব তার গ্রামীণ ব্যাংকে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়েছেন, অথচ তার এই কর্মকাণ্ডের জন্য আমার বাংলাদেশ শূন্য হয়ে গিয়েছে। তিনি গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকা ফাঁকি দিয়েছেন, যেই কারণে আমরা নিঃস্ব হয়ে গেছি। আর এই ইউনূস সাহেব যাওয়ার সময় বলেছেন অনেক বড় রিজার্ভ রেখে গেলাম, অথচ তিনি ঋণ করে এনে তারপর রিজার্ভ দেখিয়ে গেছেন। মনে করেন আপনার কাছে টাকা আছে 2 টাকা, আপনি ঋণ করে আপনার অ্যাকাউন্টে দেখালেন 102 টাকা। অনেকে ভাবে বাবা ওই মফিজের অ্যাকাউন্টে 102 টাকা, অনেক টাকা, অথচ হাত দিলে দেখা যাবে 102 টাকার 100 টাকাই লোন, যা পরিশোধ করতে আপনাকে 105 টাকা ফেরত দিতে হবে। তাহলে কি আসলে ওই 100 টাকা আপনার? ওই 100
টাকাতে আপনার যে গচ্ছিত 2 টাকা ছিল সেই 2 টাকাও যাবে, উপরন্তু 3 টাকাও আপনাকে এনে দিতে হবে। এই অবস্থায় ইউনূস সাহেব আমার দেশকে ফেলে গিয়েছেন, কে বিদেশের বাচ্চাদেরকে এখন তিনি আদর করেন, অথচ আমার দেশের বাচ্চারা শেষ হয়ে গেছে। তারা বলে আমরা কেউ মাইলস্টোনের শেষ দুকে দুকে মরে যাওয়া বাচ্চাদের কথা ভুলে যাব না। সেটাও একটা জঙ্গি হামলা ছিল, কারণ বাংলাদেশের যত সমস্যা তৈরি হবে ততই তো বেশি উনি ক্ষমতায় থাকতে পারবেন, ততই তো উনি ভিতরে ভিতরে কারুকাজ করতে পারবেন, অর্থ লুটপাট করতে পারবেন। সেই জন্যই তিনি 20 জনেরও বেশি উপদেষ্টা আমাদের দেশে রেখে 17টা মাস আমাদেরকে তিনি নির্যাতন করে গিয়েছেন, নিষ্পেষণ করে গিয়েছেন, যার কারণে আমাদের দেশে এখন কিছু নেই। আমাদের দেশে জনগণ এখন ধুঁকছে যে সিন্ডিকেটও ভাঙতে পারেনি, আমরা এখনো এই সিন্ডিকেটের কষাঘাতে জর্জরিত। সবাই ভালো থাকবেন। আমরা নতুনধারা বাংলাদেশের পক্ষ থেকে এমন একটা দেশ চাই যে দেশের মানুষ শান্তিতে থাকবে, সুন্দরভাবে থাকবে, সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ভারত। শেষ করে আমি তো লং টাইম হয়ে গেছে। হ্যাঁ। আপু যা বলছে আপনার নাকি ভাই, কারো কি কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে তারা পারেন। প্রশ্ন আর কি? আপনার সামনে পড়ছেন, আপনারা করেন। না না না, না না, সামনে পিছনে পিছনে এখানে প্রশ্ন নাই, যা বলছে হ্যাঁ, সব প্রশ্ন আছে। এখানে তো সব বলেই দিছে আর কি। সব আচ্ছা, প্রশ্ন সব প্রশ্ন উত্তর পেয়ে গেছে। পেয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলি। আমি একটু বলি। আমাদের মাঝে নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী যুগ্ম মহাসচিব আছেন ওয়াজেদ রানা, এবং আছেন আমাদের জাতীয় শ্রমিক ধারার আহ্বায়ক, আমাদের প্রিয় শ্রমিক নেতা, নতুন ধারা বাংলাদেশ এনডিবি কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল ভাই। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও যে এত লম্বা সময় নিয়ে আপনারা শান্তা ফারজানার কথা শুনেছেন। আমি শুধু দু একটা বিষয় যুক্ত করতে চাই। প্রারম্ভিক একটা কথা বলেছি, আর একটু কথা বলতে চাই যদি আপনাদের অনুমতি থাকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জুলাই আন্দোলন যখন হচ্ছিল তখন কিন্তু অনেকেই বাঁশের লাঠি সাথে নিয়ে তারপরে রামপুরা টেলিভিশন ভবনের সামনে গিয়ে বলেছিল যে আমরা আমাদের অধিকার বুঝে নিতে এসেছি। যারা অধিকার বুঝে নিতে চেয়েছিলেন তারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, তারা এখন শেখ হাসিনার পক্ষে কথা বলছে, তারা দল নিবন্ধন পেয়েছে এবং তাদের এখন ভোল পাল্টে গেছে। তারা এখন বলছে আওয়ামী লীগই ভালো ছিল, তারা এখন বলছে সত্যিকার অর্থে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ভুল করেছে। কিন্তু আগে যে বাঁশের লাঠি হাতে নিয়ে তারপরে যে আপনার বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে গিয়ে বললেন যে আমরা আমাদের অধিকার বুঝে নিতে এসেছি, অধিকার কি পেয়েছেন ভাই? গত এই 18-19 মাসে ডক্টর ইউনূস আপনার দেশটা আমেরিকার হাতে তুলে দিয়েছে, আপনার দেশটাকে নাহিদদের হাতে তুলে দিয়েছে, আপনার দেশটাকে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিয়েছে। বিনিময়ে আপনি দলটা নিবন্ধন পেয়েছেন, কিন্তু আপনি নিজে এমপি হতে পারেননি। কারণ কি জানেন? কারণ আপনারা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি তার নাম বলবো না, আপনারা বুঝে নেবেন কার কথা বলছি। তারা বাংলাদেশের সাথে শত্রুতা করেছে, বাংলাদেশটাকে ধ্বংস করবার জন্য যে এজেন্ডা নিয়ে এসেছিল সেই এজেন্ডার বিনিময়ে তারা বাংলাদেশটা ডাক্তার শফিকদের হাতে তুলে দিয়েছে, বাংলাদেশটা জঙ্গি হানজালার হাতে তুলে দিয়েছে, বাংলাদেশটাকে এই জঙ্গিবাদের সমর্থক গোষ্ঠী আক্তারের মতো জঙ্গির হাতে তুলে দিয়েছে, হাসনাতের মতো জঙ্গির হাতে তুলে দিয়েছে। যে জঙ্গিদের কাছে বাংলাদেশের মানুষের রুটি রুজি জীবন জীবিকা বড় কথা নয়, যে জঙ্গিদের কাছে বাংলাদেশের তেলের দাম কমাটাও মুখ্য নয়, যে জঙ্গিদের কাছে বাংলাদেশের মানুষের রুটি রুজি জীবন জীবিকা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা বড় কথা নয়, জঙ্গিদের কাছে শুধু জুলাই সংবিধান, জুলাই সনদ এটাই গুরুত্বপূর্ণ। শান্তা ফারজানা অনেক বিষয় বলেছেন, আমি ওয়াজেদ রানাও কথা বলতেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি যেহেতু আপনাদের একটা লম্বা সময় আমরা নিয়েছি, সংক্ষেপ করে দিচ্ছি যে এই জঙ্গিদের হাতে তুলে দিয়েছে। জঙ্গিদের হাতে তুলে দেওয়ার যারা ক্রীড়ক নেড়েছে তাদের মধ্যে ওই ভদ্রলোক একজন, যিনি এখন নতুন নিবন্ধিত পার্টি নিয়েছেন, প্রজাপতি প্রতীক নিয়ে প্রজাপতির মতো উঠছেন। তার উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে মনে রাখবেন বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলনের নামে যারা এই প্রতারণাটা করেছে, যারা এই ষড়যন্ত্রটা করেছে, কাউকে ক্ষমা করবে না। ইভেন আপনাকেও না, নুরু সাহেবকেও না, ববি হাজ্জাজকেও না। শেষমেশ থাকে তো তারেক সাহেবও সেই দায় থেকে মুক্তি পান কিনা সেটা এখন
প্রশ্নের মুখোমুখি। আমরা ডাক্তার শফিক, হাসনাত, নাহিদ, সার্জিস, হানজালা সহ এই 74 জন এমপিকে এমপি মনে করি না, বিকজ তারা দ্বিতীয় সনদ নিয়ে সংবিধান অনুযায়ী সংবিধান লঙ্ঘন করেছেন। একথা কেউ বলছে না, কোনো পলিটিক্যাল পার্টি বলছে না, কিন্তু আমরা বলছি। কারণ এটাই যে আমরা বাংলাদেশের রাজনীতি করি, বাংলাদেশের মানুষের রাজনীতি করি। নতুন ধারা বাংলাদেশের এনডিবি গত 13 বছর আওয়ামী লীগের পা চাটেনি, বিএনপির পা চাটেনি, জামাতের পা চাটেনি, অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ হয়নি, জোটে যে ইনভলভ হয়নি এই কারণে যে আমরা জানি জোট মানেই বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা, যুগপথ মানে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা। তার প্রমাণ রাশেদ খান, তার প্রমাণ ববি হাজ্জার, তার প্রমাণ নুরুল হক নূর, তার প্রমাণ ডাক্তার শফিক, তার প্রমাণ নাহিদ ইসলাম, তার প্রমাণ নাসিরউদ্দিন পাটোয়ারি। এর চেয়ে বড় প্রমাণ আপনাদের কাছে আর কিছু থাকতে পারে না। কারণ তারা মুখে বলেছে এক, কাজে করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেনি জামাত ইসলাম কোনো ইসলামী দল না, জামাত ইসলাম ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যাচ্ছে বলেনি। কিন্তু সেই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন বড় জামাত ইসলামের সমর্থক এবং শুভানুধ্যায়ী হয়ে গেছে। কারণ কি? কারণ এরা যুগপথের নামে, মহাজোটের নামে, জোটের নামে, মঞ্চের নামে মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই করতে চায়নি, করতে চায়ও না। প্রিয় বন্ধুরা আমার, এই কারণে নতুন ধারা বাংলাদেশ এনডিবি কোনো জোটের রাজনীতি করে না, কোনো যুগপথের রাজনীতি করে না, করবেও না। আপনাদের সবাইকে আরেকটু কষ্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে শান্তা ফারজানা বলেছেন যে এরা হচ্ছে ছারপোকার মতো। ছারপোকা যখন রক্ত খায় তখন সেটাকে কিভাবে মারতে হয়? আঙুল দিয়ে টিপে মারতে হয় না, কারণ আঙুল দিয়ে টিপে মারলে ওই যে তার ভাইরাস বা জীবাণু সেটা আপনাকে আরো ক্ষতিগ্রস্ত করবে। এটাকে মারার জন্য লাগে লাল হিট। আমরা লাল হিট চাই, আর সেই লাল হিট হচ্ছে বাংলাদেশের জনগণ। এই 74টা ছারপোকা বাংলাদেশের মানুষের রক্ত চুষেছে, এক একটা ভুঁড়ি বেড়েছে, এক একটা চাপা বড় হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের গত 19 মাসে ন্যূনতম চাহিদা পূরণ হয়নি। বাক স্বাধীনতা নাই, বাজারের ব্যাগ এখনো শূন্য থাকে, তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি আসেনি, তাদের দারিদ্র সীমার নিচ থেকে তারা উঠতে পারেনি, তাদের নদী ভাঙন কবলিত যে প্রক্রিয়া সেখান থেকে তারা মুক্তি পায়নি, তাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এভরিথিং জায়গায় তারা বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই বঞ্চিত নিপীড়িত পর্যায়ে এই লাল হিটকে জেগে উঠতে হবে, এবং এই লাল হিটই কিন্তু 71-এ যুদ্ধ করে প্রমাণ করেছে বাংলাদেশ বীরের জাতি। সেই বীরের জাতির প্রতি অনুরোধ জানাবো, দয়া করে এই স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিহত করুন, স্বাধীনতা বিরোধী সমর্থক গোষ্ঠীকে প্রতিহত করুন, যারা সত্যিকার অর্থে বাংলাদেশটাকেই চায়নি। জুলাই আন্দোলন শুধু আবেগকে কাজে লাগিয়ে করেছে, জুলাই আন্দোলন শুধুমাত্র বাংলাদেশের মানুষকে প্রতারণার মধ্য দিয়ে করেছে, গণভবন লুট করার জন্য করেছে, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করবার একটা এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমাদের কথা তারা চিন্তা করেনি। যদি চিন্তা করতো, সংসদে আজকে 4টা-5টা দিন তারা সংসদ করেছে। একটা বারের জন্য কি চালের দাম, ডালের দাম নিয়ে কথা বলেছে? বেকারত্বের অভিশাপে যে কতগুলো মানুষ জর্জরিত সেটা নিয়ে কথা বলেছে? আমার সাংবাদিক ভাই 372 জন সাংবাদিক গত 19 মাসে চাকরিচ্যুত হয়েছে, কথা বলেছে? প্রেস ক্লাব থেকে আমাদের সাংবাদিক ভাই যারা নিবেদিত সাংবাদিক তাদের সদস্য পদ গেছে, কথা বলেছে? শুধু এখানেই শেষ না, সাংবাদিক ইউনিয়ন যেটা স্বাধীনতার পক্ষের, সেই সাংবাদিক ভাইদেরকে প্রেস ক্লাবের সামনে আসতে দিচ্ছে না, সে বিষয়ে কথা বলেছে? কোথায় বাক স্বাধীনতা? কোথায় বাক স্বাধীনতা? ইউনুসের পকেটে বাক স্বাধীনতা, সালাউদ্দিনের পকেটে বাক স্বাধীনতা, আজকে ডাক্তার শফিকের পকেটে বাক স্বাধীনতা, হাসনাতের পকেটে বাক স্বাধীনতা, নাহিদের পকেটে বাক স্বাধীনতা, তাদের এই 74 এমপির পকেটে, হানজালার ওই পাঞ্জাবির পকেটের মধ্যে এখন আমাদের বাক স্বাধীনতা। কথা বললেই আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াবে, মিথ্যে মামলা দিবে। তারপরেও নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিটা নেতাকর্মী সাহসের সাথে এই আওয়াজ তুলতে চায়, এই প্রতিবাদ জারি রাখতে চায়। কারণ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তাদেরকে কোনোভাবেই সংসদে দেখার পক্ষে ছিলাম না, এখনো নাই, আগামীতেও থাকবো না। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের অনেক সংবাদ যোদ্ধা এখন আসছেন, শেষ করে দিচ্ছি। দিল্লি না ঢাকা, শান্তা ফারজানা বলেছেন যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে বাবাকে কিন্তু দিল্লিতেই পাঠাচ্ছে চিকিৎসা করবার জন্য। শুধু এখানেই শেষ না, পাইপলাইনে বাংলাদেশে 5000 মেট্রিক টন ডিজেল আনবার ব্যবস্থা। যেই পাইপলাইনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম, বিরোধিতা করেছিল বিএনপি, বিরোধিতা করেছিল বাম সংগঠনগুলো, সেই পাইপলাইন দিয়ে এখন যখন ডিজেল আসবে, সেই ডিজেলে কেন ভাই আপনারা চলবেন? আপনারা সেই ডিজেলে চলবেন না প্লিজ। আওয়ামী লীগের
যে চুক্তি, সেই চুক্তিগুলো আপনারা বলেছেন দেশ বিরোধী চুক্তি। প্লিজ ভাইয়া টুল আছে, একটু টুলগুলো নিয়ে বসেন না প্লিজ। আপনারা বলেছিলেন বাংলাদেশ বিরোধী চুক্তি করেছে, একটা চুক্তি দেখাতে পেরেছে আসিফ নজরুল? আসিফ নজরুলকে একটা চুক্তি দেখাতে পেরেছে? তৎকালীন সময়ে একটা চুক্তি দেখাতে পারেনি। এটা রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, জনবিরোধী। তাহলে আমরা কিভাবে বলবো হাসিনা সরকার অপরাধ করেছে? আমরা তো মনে করি ৭১কে যারা খাটো করতে চায়, ৮০০ হত্যাকাণ্ডের বিচারের দাবি দেখিয়ে তারাই মূলত আমার ৭১কে খাটো করে, ৭১কে আড়াল করে, ৭১কে রিসেট বাটনে ক্লিক করে আমাদের এই বাংলাদেশকে ধ্বংসের মুখোমুখি করতে চায়। আমরা ডক্টর ইউনূসের অনেক রকমের কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি। গত ১৯ মাস কিন্তু আমরা বসেছিলাম না, আমরা রাস্তাতেই ছিলাম। যারা আমাদের গণমাধ্যম কর্মী ভাইদের যারা আছেন তারা দেখেছেন, রাজপথে আমরা ২০ জন, ৩০ জন, ৫০ জন নিয়ে দাঁড়িয়েছি। অনেকে বলেছেন ভাই আপনার ৩০ জন, ৩০ জনই তো দাঁড়ানোর সাহস তো দেখাতে পারেন ইউনূসের বিরুদ্ধে, নাহিদের বিরুদ্ধে, হাসনাতের বিরুদ্ধে। কারণ হাসনাত হচ্ছে একটা মববাজ, নাসিরউদ্দিন পাটোয়ারি মববাজ। সেই মববাজদের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ৩০টা লোক যে নতুন ধারার ব্যানারে দাঁড়িয়েছে, এটাই তো আমাদের সাহসের প্রক্রিয়া, স্বাধীনতার প্রক্রিয়া। আমরা মনে করি বাংলাদেশকে ভালোবাসবার জন্য একটা মানুষ যথেষ্ট। বাংলাদেশকে ভালোবাসবার জন্য লক্ষ কোটি জামাত ইসলামের সমর্থক দরকার নাই, ছাত্র শিবিরের সমর্থক দরকার নাই, নাহিদ ইসলামদের মতো দেশ বিরোধী চক্রের সদস্য দরকার নাই, হাসনাদের মতো, সাইফুলদের মতো দেশ বিরোধী চক্রের সদস্য দরকার নাই, প্রতারক, বাটপাট, টাউটার টাইপের এইসব এই এনসিপি নেতাকর্মীর দরকার নাই। বাংলাদেশকে ভালোবাসবার জন্য আমরা মনে করি সত্যিকার অর্থেই নতুন ধারার ওই ৩০ জন, ৫০ জন, ১০০ জন সারা দেশে ছড়িয়ে থাকা লক্ষাধিক নেতাকর্মী যথেষ্ট। আমরা এই নেতাকর্মী নিয়েই আমরা রাজপথে থাকবো আগামীতে। যদি ইউনূস সরকারের যে অপরাধগুলো রয়েছে, বিশেষ করে আসিফ নজরুল, নাহিদ সার্জিস সহ, নাহিদ এবং সজীব ভুইয়া সহ, মাহফুজ আলম সহ এদেরকে বিচারের আওতা না আনা হয়, এদের সুষ্ঠু তদন্ত করা না হয়, সেক্ষেত্রে আমরা সংসদ অভিমুখে যাত্রা করব। ওরা করেছে লং মার্চ ফর গাজা, আমরা করব লং মার্চ ফর পার্লামেন্ট। কারণ ওরা গাজার নামে প্রতারণা করেছে। ও এখন তো লং মার্চ ফর ইরান করছে না। আজারি সাহেব কোথায় ভাই? আপনার মানবাধিকার কি এখন ঘুমিয়ে গেছে? আপনার ধর্মপ্রেম কি এখন ঘুমিয়ে গেছে? আর ধর্মপ্রেম ঘুমিয়ে যাওয়ার কারণে কি আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে ভিসা বাতিল পেয়েছেন? আজারি সাহেব হচ্ছে প্রতারকদের ওস্তাদ। এই প্রতারকদের ওস্তাদরা বাংলাদেশের মানুষকে ধর্মের নামে ছোট ছোট আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেরা ভাইরাল হয়েছেন, নিজের পেজ ভেরিফাইড করেছেন, পেজ ভেরিফাইড করে বলেছে বলেন আলহামদুলিল্লাহ। সেই আজারিরা যেখানে মার্চ ফর গাজা করেছে, আমরা সেখানে করব মার্চ ফর পার্লামেন্ট। আমরা সাধারণ মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসেন নতুন ধারা বাংলাদেশ এনটিভি স্বাধীনতার পক্ষে রাজনীতি করে, দালাল নয়, দোসর নয়। আমরা বাংলাদেশের পক্ষের মানুষ, আপনাদের পক্ষের মানুষ। আপনাদের রুটি রুজি, জীবন জীবিকা যেখানে ওষ্ঠাগত প্রায়, আপনারা বেকার ভাইরা যেখানে বেকারত্বের অভিশাপে জর্জরিত, তখন আপনাদের পক্ষে দাঁড়াবার জন্য কোন পলিটিক্যাল পার্টি যখন কথা বলছে না, নতুন ধারা বলছে। কারণ নতুন ধারা বাংলাদেশ এনটিভি আপনার রাজনীতি করে, আপনার কথা বলে। নতুন ধারা বাংলাদেশ এনটিভি বিএনপি রাজনীতি করে না, নতুন ধারা বাংলাদেশ এনটিভি আওয়ামী লীগের রাজনীতি করে না, নতুন ধারা বাংলাদেশ এনটিভি জামাতের রাজনীতি করে না। নতুন ধারা বাংলাদেশ এনটিভি বাংলাদেশের রাজনীতি করে। এই বাংলাদেশের রাজনীতিকে যদি জারি রাখতে চান, নতুন ধারার সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা আরেকটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই, সেটা হলো যে হাদির ব্যাপারে কথা এসছে। হাদির ব্যাপারে আমরা আবারও বলতে চাই, সিঙ্গাপুরে তাকে হত্যা করা হয়েছে কিনা, ইনস্ট্রাকশন দিয়ে ডক্টর ইউনূস ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা, সেই ব্যাপারে সুষ্ঠু তদন্তের রিপোর্ট আমরা চাই। আমরা উনি যেখানে চিকিৎসারত ছিলেন সেখানে কি হয়েছে, তাকে কি এভার কেয়ারে শেষ করে দেওয়া হয়েছে নাকি সিঙ্গাপুরে শেষ করে দেওয়া হয়েছে, আমরা এভার কেয়ার কর্তৃপক্ষের সুষ্ঠু তদন্তের রিপোর্ট চাই। এবং সিঙ্গাপুরে যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছে সেই হাসপাতালেরও সুষ্ঠু তদন্ত চাই। এটা দায়িত্ব ওই হাসপাতাল কর্তৃপক্ষ যেমন এই রিপোর্টটা দিবেন, সেই সাথে সরকারের স্বাস্থ্য, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপযাচক হয়ে এই তদন্ত জনগণের সামনে উপস্থাপন করবে। তা না হলে বুঝে নেব এই হত্যাকাণ্ডের সাথে শুধু এনসিপি জড়িত না, এই হত্যাকাণ্ডে শুধু আপনার ইউনূস সরকার জড়িত না, এই হত্যাকাণ্ডে শুধু সার্জিস, হাসনাত বা এইসব ষড়যন্ত্রকারীরা জড়িত না, এই হত্যাকাণ্ডের সাথে শুধু জাবের জুমা জড়িত না, এই হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী প্রতিটা মানুষ জড়িত। বুঝে নেব যে তারা বাংলাদেশের বিরোধিতা জারি রাখবার জন্য হাদিকে হত্যার মধ্য দিয়ে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি নাটক সাজাবার জন্য হাদিকে হত্যা করেছে, হয়তো এভার কেয়ারে, নয়তো সিঙ্গাপুরের হাসপাতালে।
দুটি হাসপাতালই তদন্ত দিবেন রিপোর্ট দিবেন, জনগণের সামনে নিজেরা উপযাচক হয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য দিবেন। তা না হলে বাংলাদেশের মানুষ আগামী 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, হাদি হত্যাকাণ্ডের দায়ে আপনাদেরকে দোষারোপ করবেই, আপনাদেরকে বিচারের আওতায় আনবেই। সেটা এভার কেয়ারের মালিক হন আর এভার কেয়ারের যেই লাট সাহেব হন, বিচারের আওতায় আপনাদেরকে আসতে হবে। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে আমাদের প্রিয় সংবাদ যোদ্ধা যারা। আর ওয়াজিদুর ভাইকে কথা বলতে দিতে পারছি না আমরা। হ্যাঁ, যারা ছিল তাদের আমাদের বক্তব্য শেষ, হ্যাঁ, তাদেরকে আমরা বিদায় দিব। যারা শেষ আসছে তাদের জন্য ভাই আপনারা কি কোনো আমরা প্রশ্ন বেরোবো। থাকলে করুন। হ্যাঁ, না না প্রশ্ন নাই ভাই। কারণ নতুন আসছে তো অনেকে, ওনারা একটু হ্যাঁ, বসুক। হ্যাঁ, যারা অনেক আগে তাহলে থ্যাংক এসেছেন, ইউ মারুফ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইদের সাথে কথা বলে নিব। সবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কাছে, কথা বলে নিব সবার সাথে। ভাই আপনাদেরকে কিন্তু আমরা গ্রুপে অ্যাড করে নিচ্ছি। আমাদের বাংলা নিউজের আজকে যে ভাই আসছেন, দেশের পত্র যে ভাই আসছেন, ওনাদেরকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি। আমাদের নিউজটা সফট কপিটা টাইম স্টুডিও মনে আজকে প্রথম আসলে না ভাইয়া? আমি আসছি না, আগে অন্যজন আসছিল। আচ্ছা, আমি গ্রুপে অ্যাড করে নিচ্ছি। কোনো আপত্তি নাই তো আপনাদের? না না এটা আমাদের জাস্ট মিডিয়া গ্রুপ। আপনারা শুধু নতুন ধারার সংবাদটাই পাবেন, অন্য কিছু পাবেন না এখানে। হ্যাঁ যারা আগে আসছেন তারা সব কাজ থাকলে হ্যাঁ চলে যেতে পারেন, কারণ অন্যদের। ভাইয়া আপনার নামটা প্লিজ। সাইদ। সাইদ ভাই, সাইদ ভাই পুরো নামটা একটু বলবেন? সাইদ শেখ। সাইদ শেখ না তো সাইড সাইদ। সাইদ। আচ্ছা, আমি গ্রুপে অ্যাড করে নিলে কোনো সমস্যা নাই তো? থ্যাংক ইউ ভাইয়া, কষ্ট দিলাম। আমরা একটু কথা বলি ওনাদের সাথে, ওনারা পরে এসছেন যেহেতু। ভাই বেরোচ্ছি। জি থ্যাংক ইউ, অনেক কষ্ট দিলাম। হ্যাঁ কথা হবে মারুফ ভাই। ঠিক আছে।